রাত তখন 2টা বাজে। ওয়াশিংটনের শীতল বাতাসে পেন্টাগনের ভেতরটা তখনও জেগে আছে। একটা ফোন বেজে উঠল, তারপর আরেকটা, তারপর আরও কয়েকটা। যে খবরটা সেই রাতে পেন্টাগনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ঘুম কেড়ে নিয়েছিল, সেই খবরটা এসেছিল তেহরান থেকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে যা লেখা ছিল তা পড়ে পশ্চিমা গোয়েন্দা মহলের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেছে। ইরান দাবি করছে তারা সফলভাবে এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার পাল্লা 10,000 কিলোমিটার। শুনতে একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই সংখ্যাটাই এখন বিশ্ব রাজনীতির পুরো ছবিটা ওলটপালট করে দিচ্ছে। 10,000 কিলোমিটার মানে কি, সেটা একটু বুঝিয়ে বলা দরকার। তেহরান থেকে নিউ ইয়র্কের দূরত্ব মোটামুটি এই রেঞ্জের মধ্যে পড়ে। মানে ইরান যদি সত্যি এই ক্ষমতা অর্জন করে থাকে, তাহলে তাদের হাতে এখন আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সামর্থ্য চলে এসেছে। 30 মিনিটের মধ্যে একটা বোতাম চাপলেই এতদিন পৃথিবীতে মাত্র দুটো দেশের কাছে এই ধরনের সক্ষমতা ছিল, রাশিয়া আর চীন। এখন সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইরান। সকাল 6টায় জরুরি বৈঠক ডাকা হলো পেন্টাগনে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত এখনো বাইরে আসেনি। তবে সেই ঘরে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা যিনি নাম প্রকাশে রাজি হননি। তিনি পরে একটি পশ্চিমা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে পুরো কক্ষে পিনপতন নীরবতা নেমে এসেছিল। কেউ কথা বলতে পারছিলেন না। সবার চোখে মুখে একটাই প্রশ্ন ফুটে উঠেছিল, নিষেধাজ্ঞার চাপে পিষ্ট একটা দেশ, যাকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে রাখা হয়েছে বছরের পর বছর ধরে, সেই দেশ কিভাবে এই পর্যায়ে এসে পৌঁছালো? এখন অনেকেই ভাবতে পারেন ইরান তো আগেই বড় বড় দাবি করেছে, তাদের অনেক ঘোষণাই পরে হাওয়ায় মিলিয়ে গেছে, এবারও হয়তো তেমনই কিছু হবে। কিন্তু যারা সামরিক প্রযুক্তি বোঝেন তারা বলছেন এবারের ব্যাপারটা আলাদা। কারণ ইরান এবার শুধু একটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কথাই বলছে না, তারা যে প্রযুক্তির কথা বলছে সেটা শুনলে রাতে ঘুম আসবে না। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই নতুন অস্ত্র ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার ডমেন্ট সিস্টেম বা সংক্ষেপে FOBS প্রযুক্তিতে তৈরি। নামটা কঠিন শোনালেও এর কাজের ধরনটা বুঝলে বুকের ভেতরে একটা চাপা ভয় তৈরি হবে। FOBS আসলে কি করে? এটা একটা রকেটের মতো। রকেট তার পেলোড নিয়ে সোজা মহাকাশে উঠে যায়, সেখানে গিয়ে সেই পেলোড পৃথিবীর নিম্ন কক্ষপথে বসিয়ে দেওয়া হয়, ঠিক যেভাবে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ঘোরে। এই ওয়ারহেডও সেভাবেই ঘুরতে থাকে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস ধরে মাথার উপর ঘুরপাক খেতে থাকে। কেউ জানে না কখন নামবে, কেউ জানে না কোথায় নামবে। শুধু যখন নির্দেশ আসবে তখন এই নীরব ঘাতক তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে এসে প্রচণ্ড গতিতে তার লক্ষ্যে আঘাত হানবে। এটা ভাবুন একবার, আপনার মাথার উপর দিয়ে একটি মৃত্যুদূত ঘুরে বেড়াচ্ছে, আর আপনি জানেনই না সেটা কখন আপনার দিকে ধেয়ে আসবে। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এর গতিপথ নিয়ে। সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যখন ছোড়া হয় তখন সেটা একটা নির্দিষ্ট বক্রপথে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। রাডার সিস্টেম সেই পথ ধরতে পারে, মিসাইল ডিফেন্স সিস্টেম সেটাকে আটকানোর চেষ্টা করতে পারে, কিন্তু FOBS পুরোপুরি অন্যভাবে কাজ করে। এটা প্রথাগত উত্তর মেরুর পথ ধরে না, এটা ঘুরপথে দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আক্রমণ চালাতে পারে। আর এখানেই লুকিয়ে আছে আমেরিকার সামরিক কাঠামোর সবচেয়ে বড় ফাঁকটা। আমেরিকার পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছে উত্তর দিক থেকে আসা হুমকি মোকাবেলা করার জন্য। আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যত রাডার, যত ইন্টারসেপ্টর, যত প্রতিরক্ষা স্থাপনা, সব উত্তর মেরুর দিকে তাক করা। কারণ এত দিনের হিসাব ছিল রাশিয়া বা চীন থেকে কোনো মিসাইল আসলে সেটা উত্তর মেরুর পথ দিয়েই আসবে। কিন্তু দক্ষিণ দিক, সেদিকে কোনো রাডার নেটওয়ার্ক নেই, সেদিকে কোনো প্রতিরক্ষার ঢাল নেই, সেদিক থেকে কোনো আক্রমণ আসতে পারে এমনটা কেউ কল্পনাও করেনি। আর ইরান ঠিক এই ফাঁকটাকেই কাজে লাগাতে চাইছে বলে মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইরান এই প্রযুক্তি পেল কোথা থেকে? একটা দেশ যার অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে ধুঁকছে, যার বৈদেশিক বাণিজ্য প্রায় শূন্যের কোঠায়, সেই দেশ কিভাবে পৃথিবীর সবচেয়ে জটিল সামরিক প্রযুক্তিগুলোর একটা আয়ত্ত করে ফেলল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাকাতে হবে মস্কো আর বেইজিংয়ের দিকে। ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের এই সাফল্য একার অর্জন নয়, এর পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার সাথে বহু বছর ধরে চলা গোপন প্রযুক্তির সহযোগিতা। চীনের ভূমিকাটা এখানে বিশেষভাবে উল্লেখ করার মতো। চীন গত কয়েক বছর মহাকাশ প্রযুক্তিতে যে লাভ দিয়েছে সেটা পশ্চিমা বিশ্বকে আগেই নড়েচড়ে বসিয়েছিল। তাদের নিজস্ব FOBS প্রোগ্রাম আছে, যেটা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরে উদ্বিগ্ন ছিল। এখন ধারণা করা হচ্ছে চীন সেই প্রযুক্তির একটা বড় অংশ ইরানের হাতে তুলে দিয়েছে।
শুধু তাই নয়, চীন ইরানকে তাদের নিজস্ব বেইরা নেভিগেশন সিস্টেমও দিয়েছে বলে জানা যাচ্ছে। এটা আমেরিকার জিপিএস এর মতোই একটা স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, তবে সম্পূর্ণ স্বাধীন। মানে ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর আমেরিকার জিপিএস এর উপর নির্ভর করবে না। তারা চীনা নেভিগেশন ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে হুবহু নির্ভুলভাবে আঘাত হানতে পারবে। দ্য ইকোনমিস্টে প্রকাশিত একটি ফাঁস হওয়া নথিতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চীন গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় $50 বিলিয়ন ঢেলেছে। এই বিপুল অর্থ কোন পথে এসেছে, কিভাবে নিষেধাজ্ঞার জাল ফাঁকি দিয়ে পৌঁছেছে, সেসব প্রশ্নের উত্তর এখনও কুয়াশায় ঢাকা। তবে একটা জিনিস পরিষ্কার, চীন ও ইরানের মধ্যে যে কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে সেটা পশ্চিমা বিশ্বের জন্য এক ভয়াবহ মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিনিময়ে চীন কি পাচ্ছে সেটাও বোঝা দরকার। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটা শক্ত অবস্থান পাচ্ছে তারা। হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের তেল বাণিজ্যের একটা বিশাল অংশ চলাচল করে, সেই গুরুত্বপূর্ণ রুটে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে। আমেরিকার একচ্ছত্র অধিপত্যের বিরুদ্ধে একজন শক্তিশালী মিত্র দাঁড় করানো সম্ভব হচ্ছে। রাশিয়ার কথাও বাদ দেওয়া যাবে না। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো আর তেহরানের সম্পর্ক গভীরতা অনেক বেড়েছে। ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য। বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে বলে একাধিক সূত্র জানাচ্ছে। চীন, রাশিয়া আর ইরান, এই তিন দেশ মিলে এমন একটি ত্রিভুজ তৈরি করেছে যেটা আমেরিকার জন্য সম্পূর্ণ নতুন ধরনের একটা বিপদ। এই ধরনের জোটের মোকাবেলায় ওয়াশিংটন আদৌ প্রস্তুত ছিল কিনা সেটা নিয়ে এখন জোরালো সন্দেহ তৈরি হয়েছে। সবচেয়ে রহস্যময় ব্যাপারটা হলো আমেরিকার প্রতিক্রিয়া। বলা যায় প্রতিক্রিয়ার অভাব। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হোয়াইট হাউস বলেছে তারা পর্যালোচনা করছে। পেন্টাগনের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নে শুধু বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই অস্বাভাবিক চুপ থাকাটাই সবচেয়ে বেশি কথা বলছে। সাধারণত ইরান কোনো সামরিক দাবি করলে আমেরিকা মুহূর্তের মধ্যে তীব্র ভাষায় জবাব দেয়, হুমকি দেয়, নতুন নিষেধাজ্ঞার কথা বলে, কখনো কখনো সরাসরি সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয়। কিন্তু এবার সেই চিরচেনা আগ্রাসী সুর কোথায় যেন হারিয়ে গেছে। বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন এই নীরবতাই আসলে সবচেয়ে জোরালো উত্তর। আমেরিকা যদি সত্যি নিশ্চিত হয়ে গিয়ে থাকে যে ইরান FOBS প্রযুক্তি পেয়ে গেছে, তাহলে সেটা প্রকাশ্যে মেনে নেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। কারণ এই স্বীকৃতির অর্থ হবে এতদিন যে $1 ট্রিলিয়ন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেটা কার্যত অর্থহীন। সেটার মানে হবে আমেরিকার মাটি আর আগের মতো সুরক্ষিত নয়। সেটার মানে হবে তাদের সামরিক শ্রেষ্ঠত্বের যে দম্ভ, সেটা আসলে একটি মরীচিকা ছাড়া কিছু না। ইসরায়েলের প্রতিক্রিয়াটাও খেয়াল করার মতো। তেল আবিব সাধারণত ইরানের যে কোনো সামরিক অগ্রগতিতে আগুন ঝরায়। মোসাদ অতীতে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের গুম করেছে, হচ্ছে সামরিক স্থাপনায় সাইবার হামলা চালিয়েছে। কিন্তু এবার ইসরায়েলও অভূতপূর্ব নিশ্চুপ। নেতানিয়াহু কোনো বিবৃতি দেননি, প্রতিরক্ষা মন্ত্রী মুখ খোলেননি। এই নীরবতা কি ঝড়ের আগের স্তব্ধতা, নাকি এটা এক ধরনের অসহায়ত্বের প্রকাশ, সেটা সময় বলবে। ইরান যদি সত্যি এই সক্ষমতা অর্জন করে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক সমীকরণটাই উল্টে যাবে। এতদিন ইসরায়েল আর আমেরিকা ইরানকে একটা আঞ্চলিক বিরক্তি হিসেবে দেখত। ভাবত ইরান হয়তো মধ্যপ্রাচ্যে কিছু ঝামেলা করতে পারে, কিন্তু তার বাইরে তাদের হাত পৌঁছাবে না। সেই হিসাব এখন সম্পূর্ণ পাল্টে গেছে। ইরান এখন আটলান্টিক পেরিয়ে আমেরিকার দরজায় কড়া নাড়ার অবস্থানে। আমেরিকার সামনে এখন কয়েকটা রাস্তা খোলা আছে। তারা পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাটা ভেঙে নতুন করে সাজাতে পারে। দক্ষিণ দিকেও রাডার আর ইন্টারসেপ্টর বসাতে পারে। কিন্তু সেটা করতে বছরের পর বছর লাগবে, আর খরচ হবে আরও কয়েক $1 ট্রিলিয়ন। কূটনৈতিক পথে ইরানের সাথে আলোচনায় বসতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসন যেভাবে পারমাণবিক চুক্তি ছিঁড়ে ফেলেছিল, তারপর ইরান আমেরিকাকে আর বিশ্বাস করে না। সরাসরি সামরিক হামলার পথে যেতে পারে, কিন্তু সেই পথে গেলে মধ্যপ্রাচ্যে এমন এক আগুন জ্বলবে যার শেষ কোথায় সেটা কারো পক্ষে বলা সম্ভব না। পৃথিবী এখন অপেক্ষা করছে। ওয়াশিংটনের রাতের আকাশে এখন একটা নতুন ছায়া ঘুরে বেড়াচ্ছে। সেই ছায়া হয়তো শত শত কিলোমিটার উপরে, কিন্তু তার অস্তিত্বের চাপ অনুভব করা যাচ্ছে হোয়াইট হাউসের প্রতিটি করিডোরে, পেন্টাগনের প্রতিটি বন্ধ ঘরে। ইরান শুধু একটা আঞ্চলিক শক্তি নয়, তারা এখন বৈশ্বিক সামরিক দাবা খেলার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর এই খেলার নিয়ম এখন থেকে বদলে যাচ্ছে। পরের চালটা কার, সেটাই এখন কোটি মানুষের প্রশ্ন। উত্তরের জন্য হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না।